আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে, সঙ্গে আছি হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফেস্ট ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। শাহরিয়ার কবির, শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু 7 দিনের রিমান্ডে, সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ও রাশেদ খান মেননের 3 দিনের রিমান্ড। আজ রাজধানীর নয়াপল্টনে গণসমাবেশ করবে বিএনপি। দেশ গঠনের নতুন বার্তা দেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভারতে অনুপ্রবেশ চেষ্টার মামলায় আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের জামিন, অন্য মামলা থাকায় কারাগারে প্রেরণ। সাভারের আশুলিয়া ত্রিমুখী সংঘর্ষে এক নারী শ্রমিক নিহত ও গুরুতর আহত 3 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে টহলে সেনাবাহিনী, পুলিশ, র্যাব। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে দিনাজপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, সঠিক পরিচর্যায় বিশিষ্টজনদের তাগিদ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু এবং ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রমনা ও ভাসানটেক থানার আলাদা মামলায় তাদের গ্রেফতার করা হয়। আরেক মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। শাহবাগ থানার হত্যা মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে 3 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। শাকের আদনানের রিপোর্ট। ডিবি হেফাজত থেকে সকালে সিএমএম আদালত প্রাঙ্গণে আনা হয় ৭১ টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু, ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দত্ত এবং ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে তাদের আদালতে তোলা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলার সময় নিহত লিজা আক্তার হত্যায় রমনা থানার মামলায় মোজাম্মেল হক বাবু ও শাহরিয়ার কবির এবং ভাসানটেক থানার ফজলু হত্যা মামলায় শ্যামল দত্তকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। দুই পক্ষের শুনানি শেষে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সাংবাদিকতার নামে এক সাংবাদিকতা করে সাংবাদিকদেরকে মানুষের কাছে হেয় করার জন্য যাহা যা করার দরকার এই মোজাম্মেল হক বাবু করেছে এবং সেই সরকারের প্রত্যেকটা স্বৈরাচারী কার্যক্রমের সঙ্গে জড়িত। আদালত জামিন আবেদন নামঞ্জুর করায় উচ্চ আদালতে যাওয়ার কথা বলছেন আসামিপক্ষ। বিজ্ঞ আদালতে শাহরিয়ার কবির বলেছেন যে এই ঘটনার সাথে কোনো সম্পৃক্ত না, এই ঘটনা সম্পর্কে উনি জানেনও না, উনি বইয়ের ভিতরে এবং আমি বয়স্ক এবং অসুস্থ, সেই বিবেচনায় বিজ্ঞ আদালতের কাছে উনি অনুরোধ করেছেন যে রিমান্ডটা বাতিল করে যাতে যে বিজ্ঞ আদালতে জামিন দেওয়া হয়। তো বিজ্ঞ আদালত অত্যন্ত ধৈর্য ও মনোযোগ সহ ওনার বক্তব্য উনি নিয়েছেন। যাত্রাবাড়ি থানার এক হত্যা মামলায় সাবেক রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজনকে জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ডের আবেদন করলে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুরনো মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে শাহবাগ থানার হত্যা মামলায় 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আজ রাজধানীতে গণসমাবেশ করবে বিএনপি। দুপুর 2:30টায় রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে হবে এই সমাবেশ। নয়াপল্টনে আছেন রাহুল রায়, সরাসরি যাচ্ছি তার কাছে। রাহুল, সমাবেশের প্রস্তুতি কেমন দেখছেন? সমাবেশ থেকে কি বার্তা আসতে পারে? হৃদয়, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আসলে এই সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে, যেটি গত 15ই সেপ্টেম্বর হওয়ার কথা ছিল, যেদিন আন্তর্জাতিক গণতন্ত্র দিবস, কিন্তু সেদিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সমাবেশটি অনুষ্ঠিত হয়নি, যার কারণে আজকে অর্থাৎ এই 17ই সেপ্টেম্বর সেই সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে। সমাবেশটি শুরু হওয়ার আনুষ্ঠানিক সময় হচ্ছে বেলা 2:30, কিন্তু আমরা কিন্তু
মোটামুটি সকাল থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে সকাল থেকেই কিন্তু নেতাকর্মীরা আসলে আসতে শুরু করেছেন। আমরা এর আগের বুলেটিনগুলোতে স্টেজে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, জাসাসের যারা সঙ্গীত শিল্পী রয়েছে তারা গান গাচ্ছে এবং স্টেজের সামনে নেতাকর্মীদের দেখিয়েছি। আমরা এখন এই নাইটেঙ্গেল মোড়, যেটি কিনা এই স্টেজ থেকে কিছুটা দূরেই, সেই নাইটেঙ্গেল মোড়ের অবস্থা দেখাচ্ছি। নাইটেঙ্গেল মোড়ে কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা আসছেন। আমরা দেখেছি যে এই নাইটেঙ্গেল মোড়ে একটি টিভি স্ক্রিনও দেওয়া হয়েছে, যেখানে কিন্তু এখান থেকেও লোকজন স্টেজে এই মুহূর্তে কি হচ্ছে, স্টেজের আশেপাশে কি হচ্ছে সেটি দেখতে পাচ্ছে। একই সঙ্গে হৃদয়, আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আজকে যে এই আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে যে সমাবেশ, সেটি কিন্তু শুধু এই রাজধানীতেই হচ্ছে না, এটি কিন্তু বাংলাদেশের যে বিভাগীয় শহরগুলো রয়েছে সেই প্রত্যেকটি বিভাগীয় শহরে আলাদা আলাদাভাবে বিএনপি সমাবেশ করছে এবং সেই বিভাগীয় শহরগুলোতে এরই মধ্যে বিএনপি যারা সিনিয়র নেতারা রয়েছেন, স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, তারা কিন্তু বিভিন্ন বিভাগে বিভিন্ন নেতারা সেখানে গিয়েছেন এবং তারা প্রধান অতিথি থাকবেন, সেখানে তারা প্রধান অতিথির বক্তব্য রাখবেন। আর এই সমাবেশে আমরা দেখেছি যে 7 আগস্ট এখানে সমাবেশ করেছে বিএনপি, তারপর সাতক্ষীরা এবং গোপালপুরে সমাবেশ করেছে এবং প্রতিটি সমাবেশে কিন্তু ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আজকেও তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন এবং এই সমাবেশটির সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো প্রধান অতিথির বক্তব্যে নিশ্চয়ই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে দিক নির্দেশনা দিবেন নেতাকর্মীদের। এরই মধ্যে আমরা দেখেছি যে বিএনপি থেকে যে দাবিগুলো জানানো হয়েছে যে প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা দাবি করেছেন তারা, একই সঙ্গে কিন্তু নেতাকর্মীদের ধৈর্য ধারণ করার কথা বলেছেন। তো আসলে নেতাকর্মীরাও অপেক্ষা করছেন যে কি ধরনের দিক নির্দেশনা আসলে একদম নীতি নির্ধারণী পর্যায়ে থেকে আসে। হৃদয়, রাহুল, ধন্যবাদ। প্রিয় দর্শক, নয়াপল্টন থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রাহুল রায়। ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ চেষ্টার মামলায় আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের জামিন মঞ্জুর করেছেন আদালত। সকালে সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অঞ্জন কান্তি দাস তার জামিন মঞ্জুর করেন। তবে তার বিরুদ্ধে দেশের অন্যান্য স্থানে মামলা থাকায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এর আগে 23 আগস্ট রাতে সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় শামসুদ্দিন চৌধুরী মানিককে স্থানীয়দের সহায়তায় আটক করে বিজেপি। পুলিশ তাকে 54 ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালত প্রাঙ্গণে বিক্ষুব্ধ জনতার প্রহারে আহত হন শামসুদ্দিন চৌধুরী মানিক। গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার জরুরি অস্ত্রোপচার করা হয়। গত বৃহস্পতিবার তাকে হাসপাতাল থেকে কারাগারে পাঠানো হয়। সাভারের আশুলিয়ায় শ্রমিকদের ত্রিমুখী সংঘর্ষে রোকেয়া বেগম নামের এক নারী শ্রমিক নিহত হয়েছে। সকালে আশুলিয়া জিরাবু এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে শিল্পাঞ্চল এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব সদস্যরা টহল দিচ্ছে। শ্রমিকরা জানিয়েছে সকালে জিরাবু এলাকায় একটি বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে অবস্থান নেয় শ্রমিকরা। এ সময় সেনাবাহিনী ও পুলিশ তাদেরকে সরিয়ে দিলে পাশের একটি গার্মেন্টসে ইট পাটকেল নিক্ষেপ করে তারা। পরে শ্রমিকদের মাঝে ত্রিমুখী সংঘর্ষে মাস্কট গ্রুপের নারী শ্রমিক রোকেয়া বেগম সহ 6 থেকে 7 জন গুরুতর আহত হয়। আহতদের দ্রুত উদ্ধার করে পিএমকে হাসপাতালে ভর্তি করা হলে নারী শ্রমিক রোকেয়া বেগমকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এদিকে সকাল থেকে আশুলিয়ার শিল্প প্রতিষ্ঠানে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। তবে এখন পর্যন্ত 18টি গার্মেন্টস কারখানা বন্ধ রয়েছে। নিহত নারী শ্রমিকের বাড়ি গাইবান্ধা সদরের গুদারহাট এলাকায়। এ বিষয়ে আশুলিয়া শিল্প পুলিশ 1-এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী টহল দিচ্ছে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, ঋণ পেতে হলে শর্ত তো মানতেই হবে, তবে বিশ্বব্যাংক এমন কোনো শর্ত দেবে না যা বাস্তবায়নযোগ্য নয়। সচিবালয়ে বিশ্বব্যাংক মিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। আর্থিক খাত সংস্কার এবং বাজেট সহায়তা বাবদ বিশ্বব্যাংকের কাছে $2 বিলিয়ন ঋণ চেয়েছে বাংলাদেশ। এ নিয়ে দর কষাকষি করতে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ম্যাথিউ এ ভেজিসের নেতৃত্বে একটি মিশন ঢাকা সফর করছে।
এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠকে $1 বিলিয়ন ঋণ প্রস্তাব চূড়ান্ত হয়েছে। এর মধ্যে পলিসি বেসড লোন হিসেবে $750 মিলিয়ন এবং ইনভেস্টমেন্ট লোন ও গ্যারান্টি ফ্যাসিলিটি হিসেবে $250 মিলিয়ন ঋণ সহায়তা দেওয়া হবে। আগামী ডিসেম্বরের মধ্যে বিশ্বব্যাংকের বোর্ডে এই ঋণ অনুমোদন হওয়ার কথা রয়েছে। তবে ঋণ পেতে বাংলাদেশকে 3টি শর্ত পালন করতে হবে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে এজন্য বেসরকারি খাতে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করা, আন্তর্জাতিক মানদণ্ডে খেলাপি ঋণের নতুন সংজ্ঞা ও নতুন গঠিত ট্রাস্ট ফোর্সের অডিট ফার্মের কার্যবিবরণী বিশ্বব্যাংকে উপস্থাপন করার শর্ত মানতে হবে বাংলাদেশকে। আমাদের একটা বাজেট সাপোর্ট দরকার ইমিডিয়েটলি। তারপর আমাদের কত ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে। ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু সবচেয়ে বহুজাতিক মাল্টিল্যাটারাল ইস্যুর মধ্যে সবচেয়ে বিগেস্ট ওনার আমাদের, অতএব তাদের সে সাহায্য দরকার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স, আর্থিক সাহায্য। আমাদের লিকুইডিটি সাপোর্টের ব্যাপারে কথা বলেছি, ওগুলো ওরা দিতে মানে সম্মত হয়েছে। আমি আরও ফার্দার কথা বলবো ওয়াশিংটন ডিসি। মোটামুটি ইতিবাচক, ওরা আসছে ওপেন মাইন্ড এবং আরও ডিসকাশন হবে। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেল গণসংহতি আন্দোলন। দলটিকে মাথাল প্রতীক বরাদ্দ করেছে নির্বাচন কমিশন। দুপুরে নিবন্ধনের প্রজ্ঞাপন নির্বাচনী প্রতীক আনুষ্ঠানিকভাবে গণসংহতি আন্দোলনের নেতাদের হাতে তুলে দেয় নির্বাচন কমিশন। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি সহ অন্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় জুনায়েদ সাকি বলেন, ফ্যাসিস্ট কায়দায় রাজনৈতিক দলগুলোকে সংকুচিত করে রাখার অংশ হিসেবে অতীতে নিবন্ধন দেওয়া হয়নি গণসংহতি আন্দোলনকে। 2018 সালে নির্বাচনের আগে গণসংহতি আন্দোলন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদন করলে ইসি সেটি নাকচ করে উচ্চ আদালতে যায় দলটি। পরে উচ্চ আদালত গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দেওয়ার আদেশ দিলে সেটির বিরুদ্ধে আপিল করে নির্বাচন কমিশন। সম্প্রতি নিজেদের আপিল প্রত্যাহার করে ইসি। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে দিনাজপুরে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুর জেলা প্রশাসক। সে সময় বৃক্ষরোপণের পাশাপাশি যথাযথ পরিচর্যায় সবাইকে সচেষ্ট হওয়ার আহ্বান জানানো হয়। শাহ আলম শাহের তথ্য ও ভিডিওচিত্রে সাব্বিনা হাসানের রিপোর্ট। বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণ এবং দেশের সবুজ বেষ্টনী তৈরিতে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে দেশজুড়ে ব্যাপক সবুজায়ন চালিয়ে যাচ্ছে প্রকৃতি ও জীবন ক্লাব। এরই ধারাবাহিকতায় দিনাজপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে দিনাজপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করা হচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়। এই কর্মসূচিতে বকুল, সোনালু, জাম, নিম, লেবু, জাম্বুরা, পেয়ারা সহ বিভিন্ন গাছ রোপণ করা হয়। শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করে পরিবেশ রক্ষার গুরুত্ব এবং গাছের যত্ন নেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পেরেছে। এই কর্মসূচির মাধ্যমে সবুজায়ন বৃদ্ধি পাবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সুতরাং আসুন আমরা সবাই একসাথে এই বাংলাদেশটাকে সবুজে সাজিয়ে ফেলি। বৃক্ষরোপণের পাশাপাশি হাজারো শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় ফলদ ও ঔষধি গাছের চারা। প্রাণ প্রকৃতি রক্ষা ও ভবিষ্যতের বাসযোগ্য পৃথিবী বিনির্মাণে নতুন প্রজন্মের কার্যকর অংশগ্রহণে গতিশীলতা আসবে সবুজায়নে। সব স্তরের লোকজন যদি আমরা একত্রিত হয়ে বৃক্ষরোপণ কার্যক্রমে সম্পৃক্ত হতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের দেশে সুসংগঠিত হবে। বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগের প্রশংসা বিশিষ্টজনদের। ছোট্ট ছোট্ট বাচ্চারা যদি নিজেদের মাঝে উপলব্ধি করে একটি করে গাছ লাগায় তাহলে আগামী দিনে তাদেরই এই বাসস্থল, তাদেরই পরিবেশ তারা আরো বেশি সুন্দর করতে পারবে। বৃক্ষরোপণ অভিযান, এই বৃক্ষরোপণ কর্মসূচি বাচ্চাদের মাঝে যে চ্যানেলে এই প্রকৃতি জীবন ক্লাব নিয়ে এসেছে, বাচ্চাদেরকে যে সুন্দর শিক্ষা দিচ্ছে বৃক্ষরোপণ অভিযান সম্পর্কে, এটি খুবই একটি ভালো উদ্যোগ। প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ভবিষ্যতে বড় হয়ে এই দেশের নেতৃত্ব দিবে এবং এই গাছগুলো তাদের দিয়ে রোপণ করা হচ্ছে। এই গাছগুলো বড় হয়ে সেটা সম্পদে পরিণত হবে। বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়েছে। আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমি চ্যানেল আই পরিবারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
তাদের এই মহৎ উদ্যোগ সারা বাংলায় ছড়িয়ে পড়বে এবং এই উদ্যোগ 64টা জেলায় তারা করবে, এটা আশা রাখছি। পরিবর্তনের জন্য শুধু বৃক্ষরোপণ আর পরিচর্যাই নয়, দরকার পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহার ও সার্বিক সচেতনতা। সাবরিনা হাসান, চ্যানেল আই। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছে। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। গাজায় ইসরায়েলি বোমা হামলায় অন্তত 38 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে নুসেইরাত শরণার্থী শিবিরে প্রাণ হারিয়েছে 10 জন। ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা চালানোয় ইয়েমেন ভিত্তিক সংগঠন হুথিকে অভিনন্দন জানিয়েছে হামাস। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ বন্ধের লক্ষ্যে আজ আবারও মিশর যাবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে বৈঠক করবেন তিনি। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে ব্লিংকেন দফায় দফায় মধ্যপ্রাচ্য সফর করলেও যুদ্ধ বন্ধে ইতিবাচক অগ্রগতি হয়নি। এবার নিটল টাটা কৃষি সংবাদ। পাহাড়ি জেলা বান্দরবানে বাড়ছে ড্রাগন ফলের আবাদ। পাহাড়ের আবহাওয়া ও মাটি ড্রাগন চাষের উপযোগী হওয়ায় বাণিজ্যিকভাবে শুরু হয়েছে ড্রাগন ফলের চাষ। কম খরচে বেশি লাভ হওয়ায় এরই মধ্যে সাফল্য পেয়েছেন অনেকে। বান্দরবান থেকে হাসান ইসমাইলের পাঠানো তথ্য ভিডিও চিত্রে ইফতেখার উদ্দিনের রিপোর্ট। বান্দরবান জেলার রোয়াংছড়ি, থানচি সদর সহ বিভিন্ন উপজেলাতে ব্যাপকভাবে শুরু হয়েছে ড্রাগন ফলের চাষ। পাহাড়ের মাটি ও আবহাওয়া ড্রাগন চাষের উপযোগী হওয়ায় ফলনও হয় ভালো। বছরে একটি বাগান থেকে 3 থেকে 4 বার ফল আহরণ করা যায়। পাহাড়ে উৎপাদিত ড্রাগন ফল খেতে সুস্বাদু ও দেখতে আকর্ষণীয় হওয়ায় বাজারে রয়েছে প্রচুর চাহিদা। প্রতি কেজি ড্রাগন ফল বাজারে বিক্রি হয় 150 থেকে 300 টাকায়। ওটা অত্যন্ত সুস্বাদু। সমতলের চেয়ে পাহাড়ের ড্রাগন ফলনেই প্রচুর পরিমাণ সাইজেতেও বড় হয়, প্লাস আপনার যে কোনো বিষয়ে আপনার সৌন্দর্যের মধ্যে, ফিনিশিংয়ের মধ্যে সব কিছুতে ভালো হয়। আমাদের ড্রাগনের মানে সুস্বাদু, সাইজ বড়। আমাদের 3 জাতের ড্রাগন আছে এখানে বর্তমানে, লাল, সাদা এবং হলুদ। এবার 2 একরের মতো জায়গা ড্রাগন চাষ করছে। গত বছরের থেকে এবছর ড্রাগন ফলন ভালো হয়েছে। ড্রাগন ফলের উৎপাদন বাড়াতে কৃষকদের প্রশিক্ষণ প্রদান সহ নানা সহায়তার কথা জানায় কৃষি বিভাগ। প্রতি বছর ড্রাগন ফলের আবাদ বৃদ্ধি পাচ্ছে এবং আবাদ বৃদ্ধি পেলে উৎপাদন বৃদ্ধি পায়। কৃষকদেরকে প্রশিক্ষণ দেই, কাটিং কোথায় ভালো কাটিং পাওয়া যায় সেটা তাদেরকে আমরা জানিয়ে দিই। কোন সময় এটা হারভেস্ট করলে সবচেয়ে বেশি মিষ্টি হবে সেই বিষয়গুলো তারা হাতে কলমে পরামর্শ দেন। চলতি বছরে বান্দরবান জেলায় 74 হেক্টর জমিতে ড্রাগন ফলের আবাদ করা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 604 মেট্রিক টন। প্রতি হেক্টর জমিতে 8 থেকে 10 মেট্রিক টন ড্রাগন ফলের উৎপাদন হয়। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। এবার যমুনা নদীর করাল গ্রাসে সিরাজগঞ্জের কাজীপুর তীব্র ভাঙনে ধস দেখা দিয়েছে মেঘা এলাকার নদীর ডান তীর রক্ষা বাঁধে। এলাকাবাসী বলছে নদীতে ক্যানেল সৃষ্টির পাশাপাশি অবৈধ বালু উত্তোলনের কারণেই এমন ভাঙন রোধে জরুরি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ফেরদৌস রবিনের তথ্য ভিডিওচিত্রে মোশাহিদ রনির রিপোর্ট। যমুনা নদীতে পানি কমার সাথে সাথে সিরাজগঞ্জে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। শনিবার রাত থেকে শুরু হওয়া প্রবল স্রোত আর ঢেউয়ের তাণ্ডবে ইতিমধ্যেই বিলীন হয়েছে কাজীপুরের মেঘা এলাকার নদীর ডান তীর রক্ষা বাঁধের 80 মিটার এলাকা। পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগ ও সেনাবাহিনীর সহায়তায় বালু ভর্তি জিও ব্যাগ ফেলে অস্থায়ীভাবে ভাঙন রোধ করা হলেও অবৈধ বালু উত্তোলনে ভাঙন ঝুঁকিতে বাঁধের পশ্চিম পাড়ের কয়েকশত পরিবার, স্কুল, মাদ্রাসা, থানা ও খাদ্য গোদাম সহ বিভিন্ন স্থাপনা। শুধু আজকে না, কালকে না, এটা প্রত্যেক বছরে আমাদের এরকম সমস্যা হয়। যখনই পানি একটু বেশি হয় তখন বাঁধ নিয়ে আমরা অনেক আতঙ্কে থাকি। পানি উন্নয়ন বোর্ড, সেনাবাহিনীরা এসে কাজবাজ মোটামুটি করতেছে। আরও না করলে পারে এই নতুন মেঘায়, পুরান মেঘায়, পলাশপুর,
বড়ইতলি এগুলা গ্রামগুলা ভেঙে যাবে। সংকট নিরসনে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। বসে আছে যে আমরা সরিয়ে নড়িয়ে যায় ঠাই নিমু তো তা নাই। বাড়িঘর আমাদের চলে গেছে, আমাদের নিরুপায় কিছুই নাই। আমাদের তাড়াতাড়ি যদি না সারা হয় তাহলে এই এলাকা ধরে উঠে যাবো। ব্যবস্থা নেওয়া হচ্ছে উল্লেখ করে আতঙ্কিত না হওয়ার বার্তা পানি উন্নয়ন বোর্ডে। আমরা সকাল থেকে এখানে জিও ব্যাগ কাজ বাস্তবায়ন করতেছি এবং এই কাজে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী সহ স্থানীয় লোকজন আমাদের সহযোগিতা করতেছে। আমরা এই কাজটা ভাঙনটা মোটামুটি কন্ট্রোলে চলে আসছে। আমরা আশা করতেছি ফার্দার আর ভাঙন এক্সটেনশন হবে না এবং সেই উদ্দেশ্যে আমরা কাজ বাস্তবায়ন করতেছি। যে পর্যন্ত এখানে ভাঙনের রিস্কটা কমে না যায় এই পর্যন্ত আমরা কাজ করব এবং এলাকার লোকজনকে আমরা আতঙ্কিত না হওয়ার জন্য আমরা আশ্বস্ত করতেছি। যমুনা নদীর ভাঙন প্রতিরোধে 2015 সালে বাস্তবায়ন করা হয় নদীর ডান তীর রক্ষা বাঁধ। তবে নদীর পূর্ব পারে চর জায়গায় ঢেউয়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে পশ্চিম পাড়ের তীর রক্ষা বাঁধ। এই জনপদের জীবন জীবিকা রক্ষায় দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। মোশাহিদ রনি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবার খেলার খবর। সংবাদ শেষ করব সবশেষে সুপারফেস্ট 45 সয়াবিন তেল সংবাদ শিরোনাম বলে জানিয়ে দিচ্ছে আরো একবার। শাহরিয়ার কবির, শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু 7 দিনের রিমান্ডে। সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ও রাশেদ খান মেননের 3 দিনের রিমান্ড। আজ রাজধানী নয়াপল্টনে গণসমাবেশ করবে বিএনপি। দেশ গঠনের নতুন বার্তা দেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভারতে অনুপ্রবেশ চেষ্টার মামলায় আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের জামিন, অন্য মামলা থাকায় কারাগারে প্রেরণ। সাভারের আশুলিয়া ত্রিমুখী সংঘর্ষে এক নারী শ্রমিক নিহত ও গুরুতর আহত 3 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে টহলে সেনাবাহিনী, পুলিশ, র্যাব। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে দিনাজপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, সঠিক পরিচর্যায় বিশিষ্টজনদের তাগিদ। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেল আই অনলাইন.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে।